নিখোঁজ হওয়ার একদিন পর আমার মামাতো বোন রিফাকে অর্ধনগ্ন অবস্থায় একটা ব্রিজের নিচে অচেতন অবস্থায় পাওয়া গেল। অর্ধনগ্ন বললাম এই কারণে, রিফার শরীরের জামাকাপড় ঠিকঠাক নেই, ছেঁড়া এবং কিছুই ঠিক নেই। গত পরশুদিন থেকে রিফাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। রিফা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, খুব সাদামাটা এবং খুব ভালো মনের একটা মেয়ে। ওর সাথে এত খারাপ কিছু হবে তা কখনো কল্পনাও করিনি। রিফা নিখোঁজ হওয়ায় মামি অনেক অসুস্থ হয়ে পড়ে। মামা নেই, কবে মারা গেছে। সংসারে সকল দেখাশোনা মামি নিজে একা হাতে করেন। রিফাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। রিফার অবস্থা খুব একটা ভালো না। টেনশানে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। রক্ত লাগবে, ওষুধ লাগবে ইত্যাদি আমার করা লাগছে। আমি ছাড়া এসব করার মতো আপাতত কেউ নেই। নিজের কাজ ফেলে অন্যের কাজ করে দেওয়ার মতো মানুষ পৃথিবীতে এখন বিরল। আমি হসপিটালের ওয়েটিং রুমে বসে থেকে সময় পার করি, কখন কী লাগে ম্যানেজ করি। গত 3 দিন ধরে চোখে ঘুম নেই, এক প্রকার ঘুমানোর সময়ই পাচ্ছি না। সময় পেলেও ঘুম হবে না। কী থেকে কী হয়ে গেল আমি এখনও ঠিক বুঝে উঠতে পারছি না। রিফা সকালে কলেজের উদ্দেশ্যে বের হলেও দুপুরে আর বাড়ি আসেনি। প্রতিদিন দুপুরেই বাড়ি আসে। অন্য কোথাও যাওয়ার প্রোগ্রাম থাকলে সেটা বাড়িতে অবশ্যই বলে যায়, কিন্তু সেদিন সন্ধ্যা হলেও রিফা তবুও বাড়ি ফিরল না। মামি চরম টেনশন করতে লাগলো। রাত 8টা নাগাদ আমি খবরটা জানতে পারি। ততক্ষণে সকল আত্মীয় স্বজনে বাড়ি খোঁজ নেওয়া শেষ। এখন শুধু সময়ের অপেক্ষা ছাড়া আমাদের হাতে আর কিছুই নেই। পুলিশকে ইনফর্ম করলেও কোনো লাভ হবে না। পুলিশ 24 ঘন্টার আগে কোনো নিখোঁজ ব্যক্তির জন্য সুবিধা দেন না। তাদের মতামত লোকটা হয়তো আত্মীয়র বাড়ি যেতে পারে, অথবা এমন কোনো পজিশনে আসছে যেটা আপনার সাথে যোগাযোগ করার কোনো সময় পাচ্ছে না। হয়তো কিছুক্ষণ পরে সে ফোন করে বলবে আমি অমুক জায়গায় আছি, আসতে একটু লেট হবে, অথবা কোনো এক বান্ধবীর বাসায় থাকবে। আর যদি খুঁজে না পাওয়া যায় তাহলে তো আমরা আমাদের কাজ করবই। আমি সহ কয়েকজন, বিশেষ করে মামিও থানায় গিয়েছিল। পুলিশের এমন কথায় আমার মামি ওই ইয়াং পুলিশ অফিসারের পা ধরে বলল, স্যার আমার মেয়েটাকে এনে দেন, ও ছাড়া আপন বলতে আমার আর কেউ নেই। মামি অবশেষে কেঁদেই ফেললেন। কয়েকজন পুলিশও কেঁদে দিলেন। কারো কষ্টে যদি আমাদের মনে কষ্ট না লাগে, তবে আমাদের কষ্টেও অন্যদের কষ্ট লাগবে না। ওই ইয়াং পুলিশ অফিসারের মাথা থেকে টুপি খুলে মামিকে বলল, আপনি শান্ত হন, আমরা যথাসাধ্য চেষ্টা করব। এমনকি ডিউটি বাদেও আমরা আপনার মেয়েকে খুঁজতে থাকব। পুলিশ অফিসারের কথায় অনেকটুকু আশ্বাস পেলাম। সব পুলিশ এক না, সকল পুলিশই দেশের জন্য এক একটা সোনার দ্বীপ। রিপার প্রেমিক আছে এমন নজির আমার চোখে কখনো পড়েনি। রিপা এমন গোপন শত্রু আছে এটা হয়তো রিফা জানেই না। রিফাকে খুঁজে পেয়ে আর পুলিশকে ইনফর্ম করিনি। শুধু শুধু নিজেদেরকে ছোট করার কোনো মানে হয় না। রিফাকে বাড়িতে আনা হলো। রিফা শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে প্রচণ্ড অসুস্থ। সারাদিন রুমটা অন্ধকার করে বসে থাকে, রুম থেকে বের হয় না, কারোর সাথেই কথা বলে না। রিফার এমন অবনতি দেখে মামি শুধু চোখের জল ফেলে। রিফার এই অঘটনের পর থেকে প্রতিদিনই আমি ওদের বাড়িতে যাই। আমার মা ছিল নানুর একমাত্র মেয়ে, আর মামা ছিল একমাত্র ছেলে। মা আর মামার মাঝে খুবই ভালো সম্পর্ক ছিল, কিন্তু ইদানিং মা কেমন যেন মামিদের কথা শুনতেই পারে না। যদি মামিদের বাড়ি যাওয়ার কথা বলি, মা কেমন তেজে ওঠেন। অফিস থেকে ফিরে সন্ধ্যার একটু পরে বের হচ্ছিলাম। মা তখন বলল, রোজ রোজ তোর এই বাড়িতে যেতে হবে কেন? আমি মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম, কোনো উত্তর করলাম না। বাবা সোফায় বসে পেপার পড়ছেন। মা আমাকে ফলো করে আমার খবর নেয়, এটা আমি বুঝতে পারলাম। কোনো কথা না বলে বাসা থেকে বের হলাম। রাত নেমেছে, অন্ধকার। কেউ জ্বেলেছে শালক, শত মানুষ নিন্দায় আছে। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ বাক্য দুটো মনের মাঝে উকি দিল। কথা তো সত্যই, মানুষ জনম বোঝা বড় কষ্ট। আমি হাঁটছি রিভার বাড়ির উদ্দেশ্যে। ঘুটঘুটে অন্ধকার রাত। রাস্তার আশেপাশে বাড়ি থেকে গুনগুন করে ছোট ছেলে মেয়েদের পাঠ্য বই পড়া ধ্বনি উচ্চারিত হচ্ছে। আমি মুখরিত শব্দে মাতাল হয়ে হাঁটছি। আমার কিছু সময়ের জন্য ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে হলো। ছোটদের মতো করে জোরে জোরে বই পড়তে ইচ্ছে হলো, পাঠ্য বই। রিফার বাড়িতে ঢুকে দেখি মামি চেয়ারে হেলান দিয়ে বসে আছেন, চোখের কোণে বেদনার জল। সারাদিনে একবার হলেও আমি এই বাড়িতে আসি, আর কেউ আসে বলে মনে হয় না। মামি আমাকে দেখে এগিয়ে এলো, চোখের জল মুছে কিছু বলতে চাইল, কিন্তু পেরে উঠল না। হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমি আশ্বস্ত করার ভাষা হারিয়ে ফেললাম। অজান্তেই আমার চোখের জল জমতে শুরু করলো। আমি নিজেকে সামলে নিয়ে বসলাম। কিছু খেয়েছেন? মামি ভাঙা গলায় বলল,
ওকে রেখে খাই কি করে? সারাদিন কিছুই মুখে তোলে না। আপনি শান্ত হন, আমি দেখছি। এক প্লেট খাবার নিয়ে রিফার রুমে ঢুকলাম। রুমে ছিটে ফোটাও আলো নেই। আবছা দেখলাম কেউ একজন দেওয়ালের পিঠ ঘেঁষে বসে আছে। ঘরের বাতি জ্বালিয়ে দিতে রিফা আমার দিকে তাকালো। আমাকে দেখে তার কোনো ভ্রুক্ষেপ হলো না। রিফার সামনে বসে বললাম, কি রে, কিছু খাচ্ছিস না কেন? এভাবে চলতে থাকলে তো মরে যাবি। রিফা মুখ ফিরিয়ে বসলো। আমি আবার বললাম, কি হলো তোর? দেখ, যা হয়েছে সব ভুলে যা। মনে কর তোর জীবনে গত কয়েকদিন ছিল না, দেখবি সব ঠিক হয়ে গেছে। রিফা চোখ মুছে নীরব গলায় বলল, সব কিছু চাইলে কি সহজে ভোলা যায়? কিছু জিনিস তো বারবার মনের গহীনে বসে থাকে। রিফা তাচ্ছিল্য করে হাসলো। হাসতে হাসতে হাতের নখের দিকে তাকিয়ে বলল, আমি তো মরেই গেছি, নতুন করে আর কি মরবো? আমার বেঁচে থাকার আত্মা মরে গেছে, তাই বেঁচে থাকা আমার জন্য একটা যুদ্ধ। আমি আশাহত কণ্ঠে বললাম, দেখ, পাগলামি করিস না। জীবনে এখনো কিছু শেষ হয়নি, সবে শুরু। একটা নীরব সতীত্ব হরণের চেয়ে বড় ক্ষতি তার জীবনে আর কিছু থাকতে পারে না। এরপরেও যদি তুমি বলো কিছু হয়নি, তবে তুমি ভুল, তোমার ভাবনা ভুল। রিফা একটু থেমে আবার বলল, আমার বিয়ের বয়স হয়নি এমন না, অনেক সম্বন্ধ এসেছে। তুমি কি বলতে চাও এরপরেও আর কোনো সম্বন্ধ আসবে? না, আসবে না, কারণ এলাকায় খারাপ খবর রটিয়ে দেওয়া মানুষের অভাব বিরল। আমি কথা ঘুরিয়ে বললাম, তুই কি কাউকে চিনতে পেরেছিস? না। আচ্ছা, এখন খেয়ে নে। রিফা গম্ভীর করে বলল, আমার একটা কথা রাখবে? আমি বললাম, হ্যাঁ বল। রিফা একটু চিন্তিত হয়ে বলল, তুমি আর আমাদের বাড়িতে আর এসো না, লোকে খারাপ বলবে। তুমি না আসলে আমি খাবো, সব ঠিকঠাক করব। আমার মনটা খারাপ হয়ে গেল। আমি ভাতের প্লেট রেখে উঠে দাঁড়ালাম। একটু দাঁড়িয়ে বললাম, কোনো কোনো উল্টাপাল্টা কিছু করিস না। রিফা আবার হাসলো, হেসে বলল, আত্মহত্যা মহাপাপ। আর যাই হোক, আমার থেকে এটা কখনো হবে না। সকালে ঘুম থেকে উঠে ড্রয়িং রুমে বসলাম। মা কাচের গ্লাসে পানি খেয়ে বলল, রিফা আত্মহত্যা করেছে। ইচ্ছে হলে ওই বাড়িতে যেতে পারিস। মায়ের কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙে, আমার মাথায় কিছুতেই বিষয়টি যাচ্ছে না। এত বড় ঘটনার পরও মা স্বাভাবিক আছে কিভাবে? মনে পড়ল রিফার বলা কথাটা। আমি রিফার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রিফার বাড়ির সামনেই ছোটখাটো একটা জটলা। লোকের ভিড় ঠেলে ভেতরে ঢুকলাম। ভেতরে যেয়ে আমার চোখ কপালে উঠল। মামিকে একটা মাদুরে শুইয়ে রাখা হয়েছে। রিফা পাশে বসে আছে নিশ্চুপ হয়ে। আমিও ধপ করে মাটিতে বসে পড়লাম। আমি কিছুতেই বুঝতে পারছি না, মা আমাকে মিথ্যা বলল কেন? মারা গেছে তো মা, তাহলে মা আমাকে মিথ্যা রিফার কথা কেন বলল? আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। রিফা চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না, কাঁদছেও না। রিফার আপন বলতে ওর মা ছাড়া আর কেউ নেই, তবুও রিফা কাঁদছে না। রিপার এই অভিনব চরিত্রের সাথে আমি এই প্রথম পরিচিত হলাম। কোনো সন্তানের পক্ষে মা বাবার মৃত্যুতে শান্ত থাকা সম্ভব বলে আমি জানি না, কিন্তু রিপার কাণ্ড দেখে আমি বাস্তবিক প্রমাণ। মামি গলায় ফাঁস দিয়েছে, এখানে পুলিশ কেস আছে। পুলিশ বাড়ির উপর এসে হাজির। টাকা পয়সা দিয়েও পুলিশকে দমাতে পারলাম না। পুলিশ পোস্টমর্টেম করবেই। পুলিশের সাথে অহেতুক তর্ক করে লাভ নেই। পোস্টমর্টেমের জন্য মামির লাশ নিয়ে গেল। ততক্ষণে কবর খোঁড়ার কাজ শেষ হলো। লাশ আসলেই যত দ্রুত দাফন কার্য শেষ করতে পারি। রিপা আগের মতোই বসে আছে। মনে হচ্ছে ওর মাঝে কোনো চিন্তা নেই, ও একটা ছোট শিশু। কয়েক ঘন্টা বাদে মামির লাশ বাড়িতে এসে পৌঁছালো। রিপোর্ট কয়েকদিন পর দেবে। মামির লাশ দেখেও রিফা কোনো কান্নাকাটি করছে না, বরং আগের মতোই সাটাং হয়ে বসে আছে। মামি জানাজা নামাজ আদায় করে তার শেষ কাজ সম্পূর্ণ করে রিফার বাসায় আসলাম। পাশের বাসা চাচিরা রিফার মাথায় তেল দিয়ে শুয়ে রেখেছে। একটা প্রবাদ আছে, অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। রিফার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। ও পরপর কয়েকটি ভয়ঙ্কর শক খেয়েছে, যা হয়তো জীবনেও কল্পনা করেনি। হঠাৎ আমার মনে পড়ল মা বাবার কথা। আচ্ছা, সারাদিনের মধ্যে মা বাবা একবারও রিফার বাড়ি আসলো না কেন? কথাটা মনে পড়তে মাথার মধ্যে চড়ত করে উঠল। এত বড় একটা কাহিনী হয়ে গেল, তবুও তারা এই বাড়ি আসলো না। বিষয়টি বেশ ভাবার। আমার মন উথাল পাথাল করছে। মা বাবাকে নিয়ে মনে হাজারো প্রশ্ন। বাবা মা কেন এলো না? মামির খুন হওয়ার পিছনে বাবা মার কোনো হাত নেই তো? না, আমি আর ভাবতে পারছি না। যত ভাবছি ততই মাথা হ্যাং হয়ে যাচ্ছে। কিন্তু আমার মাথা হ্যাং হলে চলবে না। এর নিখুঁত সমাধান আমাকে বের করতে হবে। খুনের পেছনে আসল রহস্য কী আছে সেটা আমাকে জানতেই হবে। রিফা বিছানায় শুয়ে আছে। আমি মাথা ঠান্ডা করে রিফার পাশে গিয়ে বসলাম।
রিফা আমার পরিস্থিতি টের পেয়ে উঠে বসলো। আমি রিফার 2 হাত ধরে জিজ্ঞেস করলাম, মামি মারা যাওয়ার পেছনে কারণ কি বল। গতকাল আমিও মামির সাথে কথা বলেছি। মামি এমন কিছু যদি করতো তবে অনেক আগেই করতো, কিন্তু এখন এসব কি করে হয়ে গেল? বল রাতে কি হয়েছে। রিফা চুপ করে আছে, আমার কথার কোনো উত্তর দিচ্ছে না। আমি ওকে শক্ত করে ধরে বললাম, চুপ করে থাকিস না, বল কি হয়েছে, কিসের জন্য মামি আত্মহত্যা করলো। রিফা ছোট্ট করে উত্তর দিল, জানি না। আমি ওর ছোট উত্তর নিয়ে সন্তুষ্ট থাকতে পারলাম না, তাই আবার বললাম, না জানলে চলবে না, তোকে জানতেই হবে, আর তুই জানিস। প্লিজ বল আমাকে, প্লিজ। রিফা ছোট ছোট শব্দ করে বলল, আমি শুধু দেখলাম মা ফ্যানের সাথে ঝুলে আছে। রিফা আরও কিছু বলতে চাইলো, কিন্তু ব্যর্থ হলো। বলার আগেই কান্নায় ভেঙে পড়ল। আমিও আর জোর করলাম না, এমনিতে অতিরিক্ত মানসিক চাপে আছে মেয়েটি। সকাল পর্যন্ত আমি রিফার সাথেই থাকলাম, বাড়িতে যাইনি, অথচ বাবা মা কেউ আমাকে ফোন করলো না। কি আজব ব্যাপার, আমি বাসার থেকে 10 মিনিটের জন্য বের হলেও মা 5 বার ফোন করে, অথচ আর সারাদিন বাসার দিকে যাইনি, তবুও মা ফোন করল না। মা বাবার প্রতি আমার সন্দেহ তীব্র থেকে তীব্রতর হতে শুরু হচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে মামির মারা যাওয়া সাধারণ খুন নয়, এর পেছনে কারো হাত আছে। সেই হাতটা কার? আমার মা বাবার নয় তো? আজ অফিসে গেলাম না, বাহির থেকে খাবার এনে রিফাকে খাইয়ে আমিও খেয়ে নিলাম। একজন মারা গেছে, তাই তার শোকে সবাই মারা যাওয়া বোকামি ছাড়া আর কিছুই না। আর এতে কোনো ফায়দা নেই, কারণ আল্লাহ যার হায়াত যতটুকু রেখেছে তার 1 সেকেন্ডও বেশি কেউ বাঁচতে পারবে না। রিফাকে একা বাসায় রেখে যাওয়া রিস্ক। মেয়ে মানুষ একা বাসায় থাকাটা খারাপ দেখায়, তাই ভাবলাম আমাদের বাসায় নিয়ে যাই। মা বাবা কি বলবে সেটা আমি ভাবলাম না। আমি আমার মতো অটুট থাকলাম। রিফাকে সাথে নিয়ে বের হলাম। রিফার বাসায় একটা তালা ঝুলিয়ে দিলাম। রিফা আমার সাথে যাচ্ছে, কোনো প্রশ্ন করছে না। আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কোনো কিছুতেই রিফার মাথা ব্যথা নেই। রিফাকে সাথে নিয়ে বাসায় ঢুকলাম। মা দরজা খুলে হতবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে রইল, কিন্তু মায়ের